দুর্জয় ভাই সালাম নেবেন। আমি কোনো লেখক বা গল্পকার না, সাধারণ একজন কাজের মানুষ। ভূতপ্রেতের গল্প টিভিতে অনেক দেখেছি, শুনেছি, কিন্তু নিজের জীবনে যে এমন কিছু ঘটবে যার কোনো লজিক, বিজ্ঞান বা মুরব্বীদের কাছে পাবো না, তা ভাবিনি। ঘটনাটা গত বছরের তপ্ত গরমের সময়ের। আমি আর আমার ছোট ভাই সুমন পাশের গ্রামের একটা একতলা বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। তখন রাত 1:45 বাজে। আমাদের গ্রাম আর ওই গ্রামের মাঝখানে একটা বিশাল পুরনো জলাশয় বা দিঘি আছে, যার নাম জোড়া দিঘি। দিঘির পাড় দিয়ে সরু কাঁচা রাস্তা, দুই পাশে বিশাল বিশাল বট আর শেওড়া গাছ। রাতে ওই দিঘির পাড়ে কোনো বাতি থাকে না, মানুষের যাতায়াতও অনেক কম। চারদিকে একদম নিঝুম আর কালো হয়ে থাকে। আমরা দুজন সাইকেলে আসছিলাম। সুমন সাইকেল চালাচ্ছে আর আমি পেছনে আমাদের সরঞ্জাম হাতে টর্চ লাইট নিয়ে বসে আছি। দিঘির মাঝামাঝি আসতেই হঠাৎ আমাদের সাইকেলের পেছনের চাকাটা খুব অদ্ভুতভাবে আটকে গেল। মনে হলো চাকার স্পোকে কোনো শক্ত জিনিস পেঁচিয়ে গেছে। সুমন সাইকেল থামালো। আমি নেমে টর্চের আলোটা চাকার উপর ফেললাম, কিন্তু আশ্চর্যের বিষয়, চাকায় কোনো লতাপাতা, কাদা বা সুতো কিছুই পেঁচিয়ে নেই। চাকা একদম পরিষ্কার, কিন্তু হাত দিয়ে ঘোরানোর চেষ্টা করতেই দেখলাম চাকা জ্যাম হয়ে আছে, 1 ইঞ্চিও ঘুরছে না। সুমন বলল, কামরুল ভাই, বেয়ারিং ভাঙল নাকি? এই রাতে এখন উপায় কি? আমি চাকার কাছে হাঁটু গেড়ে বসে টর্চ ধরে দেখতে গেলাম। ঠিক ওই সময় দিঘির কচুরিপানার ভেতর থেকে একটা শব্দ এলো। শব্দটা কোনো প্রাণীর না, খুব মিষ্টি আর চেনা একটা গলায়। কেউ একজন আমার নাম ধরে ডাকলো, কামরুল, ও কামরুল, একটু এগিয়ে আয় না রে। গলার আওয়াজটা শুনে আমার পুরো শরীরের লোম খাড়া হয়ে গেল ভাই, কারণ সেই গলার আওয়াজটা ছিল আমার নিজের আপন বোন মিমির। যে মিমি আজ থেকে প্রায় 3 বছর আগে কলেরায় ভুগে মারা গেছে। অথচ সেই মিমির গলার আওয়াজ, ঠিক যেভাবে সে বেঁচে থাকতে আমাকে ডাকতো, একদম হুবহু সেই কণ্ঠেই দিঘির অন্ধকার পানি থেকে কেউ আমাকে ডাকছে। আমি টর্চ লাইটটা দিঘির পানির উপরে মারলাম। শুধু কচুরিপানা আর কালো পানি ছাড়া কিচ্ছু নেই। আমি সুমনকে বললাম, সুমন, তুই কি শুনলি? মিমির গলা না? সুমন আমার দিকে হা করে তাকালো, তার চোখে মুখে চরম আতঙ্ক। সে বলল, কামরুল ভাই, তোমার কি মাথা খারাপ হয়েছে? মিমি কিসের থেকে আসবে? আর আমি তো মিমির গলা শুনি নাই। আমি শুনলাম আমার শাশুড়ি আমাকে ডাকছে। এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। একই সময়, একই জায়গা, অথচ ডাক ভিন্ন। আমি শুনছি আমার মৃত বোনের গলা, আর সুমন শুনছে তার জ্যান্ত শাশুড়ির গলা। আমরা দুজনেই বুঝতে পারলাম এটা মানুষের স্বাভাবিক কোনো বিষয় না। শব্দটা আমাদের কান দিয়ে ঢুকছে না, যেন সোজা আমাদের ব্রেনে গিয়ে আঘাত করছে। ঠিক তখনই দিঘির চারপাশের বাতাস যেন 1 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেল, আর কচুরিপানার ভেতর থেকে একযোগে অন্তত 20-30টা মানুষের আলাদা আলাদা গলায় আমাদের নাম ধরে ডাকার আওয়াজ শুরু হলো। ছোট বাচ্চা, বুড়ো মানুষ, চেনা অচেনা শত শত কণ্ঠ একসাথে ফিসফিস করে বলতে লাগলো, কামরুল, সুমন, পানিতে নাম, খুব ঠান্ডা, তোদের জায়গা তো এখানেই। সেই ডাকের মধ্যে এমন এক তীব্র সম্মোহন ছিল, আমার দুটো পা সক্রিয়ভাবে দিঘির ঢালু মাটির দিকে এগোতে লাগলো। আমি নিজের অজান্তেই পানিতে নামার জন্য পা বাড়াচ্ছি। আমার মস্তিষ্ক কাজ করছে না, মনে হচ্ছিল কেউ আমাকে হিপনোটাইজ করে পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। সুমন আমাকে জোরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। কুনুয়ে প্রচণ্ড আঘাত পেলাম, আর সেই ব্যথার চোটে আমার মাথার ভেতরের থেকে সেই গলার আওয়াজটা কেটে গেল। আমি আর 1 সেকেন্ডও সাইকেলের মায়া করলাম না। সাইকেল ওই পাড়েই ফেলে রেখে দুজনে চোখ বন্ধ করে যেদিকে দুচোখ যায় দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে যখন আমরা গ্রামের সীমানায় পাকা রাস্তায় এসে পৌঁছালাম, তখন আমাদের শরীর ঘামে ভিজে একাকার। সেদিন কিভাবে যে আমরা বাড়িতে পৌঁছেছিলাম তা বলে বোঝাতে পারবো না। পরদিন সকালে আমি গ্রামের 4-5 জন মানুষকে নিয়ে দিঘির পাড়ে গিয়েছিলাম সাইকেলটা উদ্ধার করতে। সাইকেলটা ঠিক ওই জায়গাতেই পড়েছিল, কিন্তু সাইকেলের পেছনের চাকায় এমন একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম যা দেখে আমাদের সবার মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা।
সাইকেলের চাকার স্পোকগুলোর মাঝখানে কোনো কাদা বা সুতো পেঁচানো ছিল না। পেঁচিয়ে ছিল প্রায় 4-5 হাত লম্বা মানুষ সদৃশ্য কুচকুচে কালো দীর্ঘ চুল। সেই চুল কেটে সাইকেল ছাড়াতে অনেক বেগ পেতে হয়েছিল সবাইকে। আজ 1 বছর পার হয়ে গেছে দুর্জয় ভাই। আমি আজও রাতে ঘুমাতে পারি না। কানের কাছে বাতাস পেলেই নাম ধরে ফিসফিস করে ডাকছে। দিঘির ওই পানিতে সেদিন আসলে কি ছিল? কেনই বা সে আমার মৃত বোনের আর সুমনের শাশুড়ির গলা হুবহু নকল করল? আর সাইকেলের চাকাই বা ওই চুলের জট কোথা থেকে এলো? বিজ্ঞান বা যুক্তি দিয়ে আমি এর কোনো ব্যাখ্যা পাইনি। ঘটনাটা আজও আমার কাছে এক অন্ধকার অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। কামরুল ভাইয়ের ইমেলটা এখানেই শেষ হলো। আপনারা একটু ভেবে দেখুন তো, মানুষের সবচেয়ে চেনা এবং আবেগীয় জায়গা হলো তার প্রিয়জনের গলার আওয়াজ। সেই চেনা শব্দকেই যখন কোনো অজানা অপার্থিব শক্তি অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনাকে মৃত্যুর দিকে টানে, এর চেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ফাঁদ আর কি হতে পারে? দিঘির সেই কালো পানিতে সেদিন আসলে কে লুকিয়েছিল? উত্তরটা হয়তো কোনোদিনই জানা যাবে না। সরাসরি আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি পাঠিয়েছেন আলতাফ ভাই, যিনি পেশায় একজন ট্রাক হেল্পার। তিনি তার ঠিকানাটা প্রকাশ করতে মানা করেছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। সালাম নেবেন দুর্জয় ভাই। আমি পড়াশোনা বেশি করিনি। গাড়িতে গাড়িতেই আমার জীবন কাটে। রাত বিরাতে নির্জন হাইওয়েতে একলা ঘুরে বেড়ানো আমাদের প্রতিদিনের কাজ। কিন্তু আজ থেকে 3 বছর আগে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। ঘটনাটা শীতকালের। আমরা বগুড়া থেকে চালের বস্তা লোড দিয়ে দিনাজপুরের দিকে যাচ্ছিলাম। রাত তখন আনুমানিক 2টো বা সোয়া 2টো হবে। ফুলবাড়ি বাইপাস পার হওয়ার পর আমাদের ট্রাকের ইঞ্জিনের বেল্টটা ছিঁড়ে গেল। ড্রাইভার জলিল ভাই গাড়ি রাস্তার এক পাশে দাঁড় করালেন। গাড়ির টুলবক্স খুলে দেখা গেল স্পেয়ার বেল্ট যেটা ছিল সেটাও নষ্ট। জলিল ভাই বললেন, আলতাফ তুই গাড়িতে বয়, আমি পেছনের ওই পেট্রোল পাম্পের গ্যারেজ থেকে বেল্ট নিয়ে আসি। একটা কথা বলে রাখি, ওই পেট্রোল পাম্পের দূরত্ব আমাদের ট্রাক থেকে প্রায় 5 মাইল দূরে ছিল। জলিল ভাই এক পথ চলতি খালি পিকআপে উঠে চলে গেলেন, আর আমি ট্রাকের ড্রাইভিং সিটে একা একা বসে রইলাম। রাস্তার দুপাশে চাউলের চাতাল আর বড় বড় ধান ক্ষেত। কিছু দূরেই একটা বিশাল পুরনো রাইস মিল, যেটা প্রায় 30-35 বছর ধরে বন্ধ ও পরিত্যক্ত পড়ে আছে। চারপাশ ঝোপঝাড়ে ভরা, চারদিক একদম নিঝুম, শুধু কনকনে ঠান্ডা বাতাস বইছে। ঘড়ির দিকে তাকালাম, রাত তখন 2:40। হঠাৎ করেই বন্ধ পড়ে থাকা ওই রাইস মিলটার ভেতর থেকে একটা বিকট শব্দ শুরু হলো। মনে হলো চাতালের চাল ভাঙার বিশাল বিশাল ইঞ্জিনগুলো একসাথে চালু হয়ে গেছে। ধান চাকার বিকট শব্দ আর বিশাল ফ্যানের আওয়াজ পুরো রাস্তায় ছড়িয়ে পড়ল। আমি ড্রাইভিং সিট থেকে নামলাম। একটা বন্ধ বিদ্যুৎহীন রাইস মিলের ভেতরে মাঝরাতে কে ইঞ্জিন চালাবে? আমি কৌতূহল সামলাতে না পেরে পকেট থেকে টর্চ লাইটটা নিয়ে গাড়ি থেকে নেমে ওই মিলের দিকে গেলাম। রাইস মিলের জং ধরা লোহার গেটে একটা বড় শিকল দিয়ে তালা মারা। আমি ভেতরে আলো ফেললাম। ভেতরে কুচকুচে অন্ধকার, কোনো মানুষ নেই। মেশিনগুলো জং ধরে পড়ে আছে, কিন্তু টিনের চালের ভেতর থেকে ধান ও তুষের একটা তীব্র গন্ধ আমার নাকে এলো। গন্ধটা এত জীবন্ত ছিল যে তুষের গুঁড়ো নাকে ঢুকে আমার হাঁচি চলে এলো। আমি ভয় পেয়ে পিছু হটতে গেলাম, কিন্তু পিছনে ফিরতেই আমার বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। আমি যে ট্রাকটায় বসেছিলাম সেই মহাসড়ক, সেই পাকা রাস্তাটাই আর সেখানে নেই। আমার পেছনের পাকা রাস্তার বদলে একটা বিশাল অসীম ধান ক্ষেত। যেন 1 সেকেন্ডের মধ্যে আমি অন্য কোনো অজানা জায়গায় চলে এসেছি। আমি যে হাইওয়েতে গাড়ি রেখে এসেছিলাম তার কোনো চিহ্নই চারপাশে নেই। আমার মাথা হঠাৎ ঝিমঝিম করে উঠল। পকেট থেকে মোবাইল বের করে জলিল ভাইকে ফোন দেওয়ার জন্য চেষ্টা করলাম। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, আর ঘড়ির সময়টা স্থির হয়ে আছে রাত 2:40। সেকেন্ডের কাটাও আর সরছে না। আমি ভয়ে টর্চ জ্বেলে যেদিকে পাকা রাস্তা ছিল ভাবলাম সেদিকে দৌড়াতে শুরু করি।
আমি দৌড়ানো শুরু করলাম, কিন্তু ঘুরে ফিরে বারবার ওই বন্ধ রাইস মিলের শিকল মারা গেটের সামনে এসেই স্থির হচ্ছিলাম। রাইস মিলের ভেতর থেকে তখন চাল ছাকার শব্দ আর শত শত মানুষের অচেনা গলার ফিসফিসানি একসাথে ভেসে আসছিল। আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়লাম। মনে মনে সূরা দরুদ পড়তে পড়তে মাটিকে আঁকড়ে ধরে রইলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ করে একটা সজোরে লাইটের আলো আমার মুখের উপর এসে পড়ল, আর জলিল ভাইয়ের গলার আওয়াজ পেলাম, আলতাফ, তুই গাড়ির পাশে কাদার মধ্যে বসে কি হয়েছে তোর? আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমি সেই হাইওয়ের পাশেই আমাদের ট্রাকের চাকার পাশে কাদার মধ্যে বসে আছি। চারদিক আগের মতোই থমথমে, রাইস মিল পুরো নিঝুম, আর রাস্তা আবার আগের মতো পাকা। আমি তখনই মোবাইল বের করে দেখি রাত 3:10 জলিল ভাই আমাকে ধরে ট্রাকে তুলল। সে জানালো সে এসে আমাকে ট্রাকের চাকার পাশে এভাবে স্তব্ধ বসে থাকতে দেখেছে। আমি তাকে পুরো ঘটনাটা বললাম, কিন্তু জলিল ভাই ভেবেছিল আমার হয়তো মনের ভুল বা ভয় পেয়ে এমন হয়েছে। কিন্তু ঘটনাটা এখানে শেষ নয় দুর্জয় ভাই। আমি যে রাইস মিলের গেটের কাছে গিয়েছিলাম তার বড় প্রমাণ ছিল আমার কাপড়ে। পরদিন সকালে খেয়াল করলাম আমার জ্যাকেটের গায়ে প্রচুর তুষের গুঁড়ো আর পুরনো চাতালের পোড়া তেলের দাগ লেগেছিল। ওই রাতের পর আমি বহুবার ভেবেছি সেদিন রাতে ওটা কি ছিল, কোনো সময়ের ফাঁদ, নাকি ওই বন্ধ রাইস মিলে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার অদৃশ্য ছায়া আমাকে কিছুক্ষণের জন্য বাস্তব জগৎ থেকে আলাদা করে দিয়েছিল। সেই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন দুটি অমীমাংসিত ভৌতিক ঘটনা। আমি ঠিক জানি না এই ঘটনা দুটির কি ব্যাখ্যা দেওয়া যায়। আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরজে দুর্জয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।